যেদিন আমার প্রবাসী স্বামী 10 লাখ টাকা শহরে জায়গা কেনা জমি দলিল নিয়ে আমার ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়েছিলাম, তখন আমার মেয়ের বয়স ছিল 12 বছর আর আমার ছেলের বয়স 17 বছর। আমার স্বামী শহীদুল একজন কুয়েত প্রবাসী। দ্বিতীয় পর্ব। আমি তখন রাতুলকে রাগ হয়েই বলি, তুমি নাকি কোন সফটওয়্যার কোম্পানিতে জব করো, আমাকে বিয়ের আগে বলেছিলে। আমি যেই টাকাগুলো এনেছিলাম 1-2 লাখ টাকা না, 50 লাখ টাকা। এখানে ওখানে ব্যবসা করবা বলে সব টাকা শেষ, মাত্র 2,000 টাকা কাটে পড়ে আছে। 2-3 মাসের বাসা ভাড়া বাকি। বাড়িওয়ালা আঙ্কেল এসে রাগারাগি করে গেল আর বললো আমরা যেন বাসা ছেড়ে দিই। তুমি আমার মান সম্মান শেষ করেছো। আমি এমন ফ্যামিলির মেয়ে না। আমি জানি না কোথায় থেকে টাকা আনবা, তুমি টাকা আনো, বাসা ভাড়া দিতে হবে। আর বাসায় বাজার নাই, আমি তোমার জন্য না খেয়ে থাকতে পারবো না। আমার কথার কোনো উত্তর না দিয়ে রাতুল সরাসরি বিছানা থেকে উঠে একটা সিগারেট ধরায়, তারপর আমার পাশে বসে আমার মুখে সিগারেটের ধোঁয়া দেয়। মুখটা আমার এমন ভাবে চিপে ধরেছে আমার দাঁতটা ঠোঁটের বাহিরে বের হয়ে গিয়েছে কেটে। ঝরঝরিয়ে রক্ত পড়তেছিল আর আমি চিৎকার করতেছিলাম। রাতুল তবু আমার মুখ ছাড়েনি। তোর মুখটা বেশি কথা বলে, তুই জানি কি বললে আমি তোকে ইনকাম করে খাওয়াবো। আমি যদি ইনকামই করে খাওয়াই তাহলে আমি খালাম্মাকে বিয়ে করব কেন? ভার্জিন মেয়েকে বিয়ে করব। তোকে বিয়ে করার কোনো মানে আছে? তুই আমার ডিম পাড়া হাঁস, তুই আমাকে পালবি ছেলের মতো, এজন্য আমি তোকে বিয়ে করেছি। আমার যত চাওয়া পাওয়া চাহিদা সব তুই পূরণ করবি, না হলে 40 বছরের খালাম্মাকে কে বিয়ে করে? আর তুই জানি কি বলতেছিলি, তুই এরকম ফ্যামিলির মানুষ না। আরে তুই কেমন ফ্যামিলির মানুষ তোকে দেখেই আমি বুঝে গিয়েছি। যেই মহিলা 17 বছরের পোলাপান রেখে চলে আসতে পারে নাঙ্গের কথায়, তার চরিত্র সম্বন্ধে আমাকে বুঝাচ্ছিস? আমার মুখটা রাতুল আরো জোরে চেপে ধরে। ঝরঝরিয়ে রক্ত পড়তে পড়তে আমার জামা ভিজে যাচ্ছিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম। তারপর রাতুল আমার মুখটা ছেড়ে দেয়, এমন ভাবে ছাড়ে আমি খাট থেকে নিচে পড়ে যাই। আমি ফ্লোরে বসে কান্না করে বলি, তুই আমাকে এইভাবে মারলি? আমার এত টাকা পয়সা নষ্ট করে এখন তুই আমাকে খালাম্মা বলিস? তুই আমার জীবন নষ্ট করেছিস, তুই আমার সংসার নষ্ট করেছিস। আমি আজকেই পুলিশের কাছে যাব, দেখি তোকে কোন বাবা বাঁচায়। রাতুল ওয়ার্ড্রোবের উপর থেকে মদের বোতলটা ভেঙে তারপর আমার সামনে এনে ধরে, আর একটা বার কথা বল, আজকে এখানেই তোকে শেষ করব। কোন বাবা আমাকে বাঁচাবে না, তোকে কে বাঁচায় আমার হাত থেকে? ওই দিন রাত্রে আমি রাতুলের যে চেহারা দেখেছিলাম, আমাদের সম্পর্ক ছিল 2 বছর, বিয়ে হয়েছে 1 বছর। ওই রাতুলের সঙ্গে আজকের এই রাতুল একদমই যেন আলাদা, ডিফারেন্ট। আমার ঠোঁট দেবে তখনও রক্ত পড়তেছিল অনবরত, আমি ব্যথায় চিল্লাচ্ছিলাম। আমার দিকে রাতুল ফিরেও তাকাচ্ছিল না। নর্মাল ভাবে বলল, আর একটা যদি আওয়াজ আসে, আমার যদি ডিস্টার্ব হয়, তাহলে তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুখের সামনে ওন্না দিয়ে চিৎকার করতেছিলাম, ব্যথা সহ্য করতে পারতেছিলাম না। নর্মাল ভাবে সাধারণ ভঙ্গিতে ব্যালকনিতে চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে খুব সাধারণ ভাবে নেশা করতেছে, এটা যেন তার কাছে কোনো ব্যাপারই না। দেখে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। রাতুল নেশা করে? আমি কাকে দেখতেছি? আমি কাকে ভালোবেসে আমার 2 সন্তানকে আমি মাহারা করেছি, নিজেই যেন চিনতে পারছিলাম না। রাতুল নেশা করে বাসা থেকে বের হয়ে গেল আর বলল, আসলে আমি মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো, আর আমার জন্য মাল যেন রেডি থাকে। ও ড্রিঙ্কের কথা বলতেছিল, ও মাঝে মাঝে মদ্যপান করতো ওর বন্ধুদের সাথে। এটা আমি ওকে বাধা দেইনি, ভেবেছিলাম একটা সময় ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু ও যে নেশায় আক্রান্ত ছিল আমি এটা জানতাম না। ও নেশাগ্রস্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে গেল আর বলল আসলে তার মাল রেডি রাখতে, আর যেন গোস্তটা থাকে। ঠোঁট দেবে রক্ত পড়তে পড়তে চোখে ঝাপসা দেখছিলাম। এই প্রথম 1 বছর পর আমার 2 বাচ্চার কথা আমার মনে পড়লো। ওদের চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছিল। আমার যুবক ছেলে, আমার ছেলে মেয়ে, আমার কোনো কিছুর অভাব ছিল না। আমি কাকে ভালোবেসে কোথায় আসছি? তখন নিজের জীবনের জন্য বড্ড মায়া লাগতেছিল। চোখে ঝাপসা দেখতেছিলাম। খুব সাবধানে সিঁড়ি থেকে নামলাম, ফার্মেসিতে গেলাম ঠোঁট নিয়ে। ওনারা দেখে বললেন, এটা কিভাবে হলো? এটা জোরে মুখ চেপে না ধরলে এটা হওয়ার কথা না। আমি মিথ্যা বলেছিলাম, পড়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে, তখনই এরকম হয়েছে। আমার দাঁতটাও হালকা লড়ে গিয়েছে, প্রচন্ড যন্ত্রণা, পুরো মুখ চোখ আমার ফুলে গিয়েছে। ওনারা তখন ওখানে কয়েকটা স্টিচ পড়েছে আমার ঠোঁটে, যেহেতু এটা ছিদ্র হয়ে গিয়েছে, না হলে ঠিক হবে না। প্রতিটা যন্ত্রণায় আমার ছেলে আর আমার মেয়ের চেহারা ভেসে উঠতেছিল। এই যন্ত্রণা যেন আমার কিছুই না। রাতুলের বলা কথাগুলো বারবার আমার কানে যে বাড়ি খাচ্ছিল। আমাকে টাকার জন্য বিয়ে করেছে, ওর আমি খালাম্মা হই। চরিত্র খারাপ দেখে আমার স্বামী সন্তান বাচ্চাদের রেখে নাঙ্গের হাত ধরে আমি চলে এসেছি। মদের বোতল আমার গলার কাছে ধরা, আমাকে শেষ করে দিবে। কাকে ভালোবেসে সাজানো সংসার, সন্তানদের এতিম করে চলে এসেছি। 1 বছরও বাচ্চাদের কোনো খোঁজ খবর নেইনি। ওরা কেমন আছে, আমার প্রবাসী স্বামী কেমন আছে, এটা ভাবতে ভাবতে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। একটুর জন্য মাথাটা ফাটেনি। প্রচন্ড জ্বর চলে আসছে। বাসায় ফিরেই আগে ডাক্তারের লেখা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আগে খেলাম। ডাক্তার বলেছে ভরা পেটে খেতে, না হলে সমস্যা হতে পারে। কিন্তু এই জীবনের জন্য আমার কোনো মায়া নাই। ওষুধ খেয়ে কাঁদতে কাঁদতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। রাতুলের লাথিতে আমার ঘুম ভাঙলো। ও আমাকে লাথি দিচ্ছিল আর বলতেছিল, তোকে যে বলে গেলাম গোস্ত আর আমার জন্য ড্রিঙ্ক রেডি করতে, তুই করিস নাই কেন? আমি কাঁদতে কাঁদতে তখনও বলতেছিলাম, আমার কাছে কোনোই টাকা নাই, আমি যত টাকা এনেছিলাম সব তো তোমাকে দিয়েছি। আমার কাছে 2,000
টাকা ছিল আমি ঠোঁটে চিকিৎসা করেছি, আর কোনো আমার কাছে টাকা নাই। এ কথা বলার সাথে সাথে ও আমার ঠোঁটে কাটা জায়গায় চিপে ধরে আর বলে, এইটার চাইতে আমার খাবার বেশি দরকার ছিল, আমার ড্রিঙ্ক ছাড়া আমি থাকতে পারি না, জানিস না, না হলে আমি পাগল হয়ে যাব। কোথায় টাকা পাবে আমি জানি না, ব্যাটের স্ট্যান্ড দিয়ে সেদিন আমাকে রাতুল প্রচুর মারে, পুরো শরীরে ক্ষত বিক্ষত করে দেয়। আমি ওর মারে চিৎকার করিনি, কি চিৎকার করব, কাকে বলবো যে 17 বছরের ছেলে 12 বছরের মেয়ে স্বামীর 50 লাখ টাকা নিয়ে নাঙ্গের হাত ধরে চলে আসছি। সুদর চুপচাপ মার খাচ্ছিলাম, ও মারতে মারতে হাঁপিয়ে গেল, তারপর নিজেই থেমে গেল। আমার স্বামী শহীদুলের ভালোবাসা প্রতিটা কথা আমার মনে পড়তো। আমি 2 বাচ্চার মা, আমার ছেলের বয়স 17, কখনো আমার নাম ধরে ডাকেনি ময়না ছাড়া। যখন দেশে আসতো আমার পিছে পিছে ঘুরতো। কতবার যে আমার স্বামী আমাকে নিয়ে কক্সবাজার গিয়েছে সেটা বলার বাহিরে। আমার বাচ্চাদেরকেও কখনো নিত না, বলতো এটা আমাদের কোয়ালিটি টাইম, আমি তো দেশে থাকতে পারি না, তুমি একা থাকো, একা হাতে বাচ্চাদেরকে মানুষ করেছো, আমি যখন দেশে আসবো যতটুকু সময় সবটাই আমার, তোমার বাচ্চাদের যত্নের জন্য হেল্পিং হ্যান্ড জয়টা লাগে তয়টা রেখে দাও। আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল, একটা গরম পরোটা আমাকে ছিঁড়তে দিত না, বলতো হাতে ছ্যাঁকা লেগে যাবে, তুমি কষ্ট পেলে যে আমি কষ্ট পাই। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে আমি তোমার প্রেমে পড়েছি। আমার মাথার চুলের বেনি কেটে দেওয়া, আমার হাতে নখ পরিষ্কার করে দেওয়া, নিজে ফল কেটে এনে আমাকে খাইয়ে দেওয়া, কত ভালো স্বামী আমি পেয়েছিলাম। আমাদের ভালোবাসা দেখে আমার যারা বলতো, নীলা তোমার মতো ভাগ্য প্রতিটা মেয়ের হলে স্বামীর কষ্ট কি কেউ বুঝবে না। আমার স্বামী শহীদুল বলতো, আমি যদি আমার স্ত্রীকে ভালো না বাসি কে বাসবে। আমার স্বামীকে শুধু আমার ছেলে হওয়ার আগে একদিন বলেছিলাম, তুমি তো অনেক টাকা পয়সা ইনকাম করো, যদি আমাকে ছেড়ে দাও। আমার বিয়ের পর থেকে যত জমি জমা টাকা পয়সা করেছিল সবকিছু আমার নামে। ও একটা কথাই বলতো, আমি চাই না তুমি আমাকে অবিশ্বাস করো, আর কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে। সেই ফেরেস্তা তুল্য স্বামীকে রেখে আমি কার হাত ধরে চলে এসেছি। আমার সাজানো গোছানো সংসার, আমার ছেলে মেয়ে, কত সুখের একটা আমার সংসার ছিল। রাতুলের দেয়া আঘাতে হাতটা বেশি লড়াচড়া করতে পারতেছি না, প্রচন্ড ব্যথা, হাতটা কাঁপতে কাঁপতে রাত 3:30 মাঝ রাত্রে আমার ছেলে রাকিবকে ফোন করলাম। একবার রিং হতেই ফোনটা ওই পাশ থেকে রিসিভ হলো। আসসালামু আলাইকুম, কে? ফোনের ওই পাশ থেকে রাকিবের কণ্ঠটা শুনে আমার কণ্ঠটা আরো ভারী হয়ে যায়। মা বলবো না বলবো নীলা? নির্লজ্জের মতো তার মা বলে পরিচয় দিয়ে বললাম, আমি তোমার আম্মু বলছি। কিছুক্ষণ ওই সাইডে নীরবতা, তারপর কান্না জড়িত কণ্ঠে বলল, আমাদের আম্মু 1 বছর আগে মারা গিয়েছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বলে ফোনটা কেটে। এই লাইভ স্টেটের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।